প্রথমেই আপনাদের সবাইকে স্বাগত জানাই টক থিয়েটারের একটি নতুন এপিসোডে। আমাদের আজকের গল্প শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের রচিত পথের কাঁটা। গল্প পাঠে দীপ্ত, পার্থ, শ্যামল এবং সৌপ্তিক। শুরু হচ্ছে আমাদের আজকের গল্প পথের কাঁটা। ব্যোমকেশ খবরের কাগজখানা সযত্নে ভাঁজ করে টেবিলের ওপর রেখে দিল। তারপর চেয়ারে হেলান দিয়ে বসে অন্যমনস্কভাবে জানলার বাইরে তাকিয়ে রইল। বাইরে কুয়াশাহীন ফাল্গুনের আকাশে সকালবেলার আলো ঝলমল করছিল। বাড়ির তেতলার ঘর কটা নিয়ে আমাদের বাস। বসবার ঘরটি থেকে শহরের ও আকাশের একাংশ বেশ দেখা যায়। নিচে সদ্য জেগে ওঠা শহরের কর্মকোলাহল আরম্ভ হয়ে গেছে। হ্যারিসন রোডের উপর গাড়ি, মোটর, ট্রামের ছোটাছুটি ও ব্যস্ততার অন্ত নেই। আকাশেও এই চাঞ্চল্য কিছুটা প্রতিফলিত হয়েছে। চড়াই পাখিগুলো কিচিরমিচির করতে করতে আকাশে উড়ে বেড়াচ্ছে। তাদের অনেক উপরে একঝাঁক পায়রা কলকাতা শহরটাকে নিচে ফেলে যেন সূর্যকে পরিক্রমণ করার আশায় উপর থেকে আরও উপরে উঠে যাচ্ছে। বেলা প্রায় 8টা। সকালের চা ও জলখাবারে শেষ করে আমরা দুজন অলসভাবে খবরের কাগজের পাতা থেকে বাইরের জগতের খবর নিচ্ছিলাম। ব্যোমকেশ জানলার দিক থেকে চোখ ফিরিয়ে বলল, কিছুদিন থেকে কাগজে একটা মজার বিজ্ঞাপন বেরোচ্ছে, লক্ষ্য করেছো? আমি বললাম, না, বিজ্ঞাপন আমি পড়ি না। ভ্রু তুলে একটু অবাক হয়ে ব্যোমকেশ বলল, বিজ্ঞাপন পড়ো না? তবে পড়ো কি? খবরের কাগজে সবাই যা পড়ে তাই পড়ি, খবর। ও, অর্থাৎ মাঞ্চুরিয়ার কার আঙুল কেটে গিয়ে রক্তপাত হয়েছে আর ব্রাজিলে কার একসঙ্গে 3টে ছেলে হয়েছে, এই পড়ো। ওসব পড়ে লাভ কি? সত্যিকার খাঁটি খবর যদি পেতে চাও তাহলে বিজ্ঞাপন পড়ো। ব্যোমকেশ অদ্ভুত লোক, কিন্তু সে পরিচয় ধীরে ধীরে প্রকাশ পাবে। বাইরে থেকে তাকে দেখে বা তার কথা শুনে একবারও মনে হয় না যে তার মধ্যে অসামান্য কিছু আছে। কিন্তু তাকে খোঁচা দিয়ে প্রতিবাদ করে একটু উত্তেজিত করে দিতে পারলে ভিতরের মানুষটা কচ্ছপের মতো বাইরে বেরিয়ে আসে। সে স্বভাবত স্বল্পভাষী, কিন্তু ব্যঙ্গ বিদ্রুপ করে একবার তাকে চটিয়ে দিতে পারলে তার ছুরির মতো ধারালো বুদ্ধি সংকোচ ও সংযমের পর্দা ছিঁড়ে বেরিয়ে পড়ে। তখন তার কথাবার্তা সত্যি শোনবার মতো বস্তু হয়ে দাঁড়ায়। আমি খোঁচা দেবার লোভ সামলাতে পারলাম না। বললাম, ও তাই নাকি? কিন্তু খবরের কাগজওয়ালারা তো তাহলে দেখছি ভারী শয়তান। সমস্ত কাগজটাই বিজ্ঞাপনে ভরে না দিয়ে কতগুলো বাজে খবর চাপিয়ে পাতা নষ্ট করে। ব্যোমকেশের দৃষ্টি প্রখর হয়ে উঠল। সে বলল, না, তাদের দোষ নেই। তোমার মতো লোকের চিত্ত বিনোদন না করতে পারলে বেচারাদের কাগজ বিক্রি হয় না, তাই বাধ্য হয়ে ওই সব খবর সৃষ্টি করতে হয়। আসল কাজের খবর থাকে বিজ্ঞাপনে। দেশের কোথায় কি হচ্ছে, কে কি ফিকির বার করে দিন দুপুরে ডাকাতি করছে, কে চোরাই মাল পাচার করবার নতুন ফোন দিয়ে আঁটছে, এই সব দরকারি খবর যদি পেতে চাও তাহলে বিজ্ঞাপন পড়তে হবে। রাইটারের টেলিগ্রামে ওই সব পাওয়া যায় না। আমি হেসে বললাম, তাহা পাওয়া যাবে না বটে, কিন্তু থাক, এবার থেকে না হয় বিজ্ঞাপনই পড়ব। কিন্তু তোমার মজার বিজ্ঞাপনটা কি শুনি? ব্যোমকেশ কাগজটা আমার দিকে ছুঁড়ে দিয়ে বলল, হ্যাঁ, নাও পড়ে দেখো, দাগ দিয়ে রেখেছি। পাতা উল্টাতে উল্টাতে এক কোণে খুব ছোট 3 লাইনের একটা বিজ্ঞাপনের উপর চোখ পড়ল। লাল পেন্সিল দিয়ে দাগ দেওয়া ছিল বলেই চোখে পড়ল, না হলে খুঁজে বার করতে ভালোই বেগ পেতে হতো। পথের কাঁটা। যদি কেউ পথের কাঁটা দূর করতে চান, শনিবার সন্ধ্যা 5টার সময় হোয়াইটওয়ে লেডেলের দোকানের দক্ষিণ পশ্চিম কোণে ল্যাম্পপোস্টে হাত রেখে দাঁড়িয়ে থাকবেন।
2-3 বার পড়েও বিজ্ঞাপনের মাথামুন্ডু কিছুই বুঝতে পারলাম না। অবাক হয়ে জিজ্ঞেস করলাম, ল্যাম্পপোস্টে হাত রেখে মোড়ের মাথায় দাঁড়ালেই পথের কাঁটা দূর হয়ে যাবে? এই বিজ্ঞাপনের মানে কি? আর পথের কাঁটাই বা কী বস্তু? সেটা এখনও আবিষ্কার করতে পারিনি। বিজ্ঞাপনটা 3 মাস ধরে প্রতি শুক্রবার বের হচ্ছে। পুরনো কাগজ ঘাঁটলেই বুঝতে পারবে। কিন্তু এই বিজ্ঞাপনের সার্থকতা কি? কোনো একটা উদ্দেশ্য নিয়েই তো লোকে বিজ্ঞাপন দিয়ে থাকে, এর তো কোনো মানেই হয় না। না, আপাতত কোনো উদ্দেশ্য চোখে পড়ছে না ঠিকই, কিন্তু তাই বলে উদ্দেশ্য নেই বলা চলে না। অকারণে কেউ গাঁটের কড়ি খরচা করে বিজ্ঞাপন দেয় না। লেখাটা পড়লে একটা জিনিস সব থেকে বেশি দৃষ্টি আকর্ষণ করে। কি? যে ব্যক্তি বিজ্ঞাপন দিয়েছে তার আত্মগোপন করার চেষ্টা। প্রথমত দেখো, বিজ্ঞাপনে কোনো নাম নেই। অনেক সময় বিজ্ঞাপনে নাম থাকে না বটে, কিন্তু খবরের কাগজের অফিসে খোঁজ নিলে নাম ধাম সব জানতে পারা যায়। সেরকম বিজ্ঞাপনে বক্স নম্বর দেওয়া থাকে, এতে তাও নেই। তারপর দেখো, যে লোক বিজ্ঞাপন দেয় সে জনসাধারণের সঙ্গে কোনো একটা কারবার চালাতে চায়। এক্ষেত্রেও তার ব্যতিক্রম হয়নি, কিন্তু মজা এই যে এ লোকটি নিজে অদৃশ্য থেকে কারবার চালাতে চায়। বুঝতে পারলাম না। আচ্ছা, বুঝিয়ে বলছি, শোনো। যিনি এই বিজ্ঞাপন দিচ্ছেন তিনি জনসাধারণকে ডেকে বলছেন, ও হে, তোমরা যদি পথের কাঁটা দূর করতে চাও তো অমুক সময় অমুক স্থানে গিয়ে দাঁড়িয়ে থাকো। এমনভাবে দাঁড়িয়ে থাকো যাতে আমি তোমাকে চিনতে পারি। পথের কাঁটা কি পদার্থ সে তর্ক এখন দরকার নেই, কিন্তু মনে করো তুমি ওই জিনিসটা চাও। তোমার কর্তব্য কি? নির্দিষ্ট জায়গায় গিয়ে ল্যাম্পপোস্ট ধরে দাঁড়িয়ে থাকা। মনে করো তুমি যথা সময় সেখানে গিয়ে দাঁড়িয়ে থাকলে। তারপর কি হলো? কি হলো? শনিবার বেলা 5:30টার সময় ওই জায়গায় কী রকম লোক সমাগম ঘটে সেটা বোধহয় তোমাকে বলে দিতে হবে না। এদিকে হোয়াইটওয়ে লেডল, ওদিকে নিউ মার্কেট, চারিদিকে গোটা 5-6 সিনেমা হাউস। তুমি ল্যাম্পপোস্ট ধরে আধ ঘন্টা দাঁড়িয়ে রইলে আর লোকের ধাক্কা খেতে থাকলে। কিন্তু যে আশায় গিয়েছিলে তা হলো না। কেউ তোমার পথের কাঁটা উদ্ধার করার মহৌষধ নিয়ে হাজির হলো না। তুমি বিরক্ত হয়ে চলে এলে, ভাবলে ব্যাপারটা আগাগোড়া ভুয়ো। তারপর হঠাৎ পকেটে হাত দিয়ে দেখলে একখানা চিঠি কে যেন ভিড়ের মধ্যে তোমার পকেটে ফেলে দিয়ে গেছে। তারপর? তারপর তারপর আর কি, চোরে কামারে দেখা হলো না, অথচ শীতকাঠি তৈরি হবার বন্দোবস্ত হয়ে গেল। বিজ্ঞাপনদাতার সঙ্গে তোমার লেনদেনের সম্পর্ক স্থাপিত হলো, অথচ তিনি কে, কি রকম চেহারা, কিছুই তুমি জানতে পারলে না। আমি কিছুক্ষণ চুপ করে থেকে বললাম, যদি তোমার যুক্তিধারাকে সত্যি বলে মেনে নেওয়া যায় তাহলে কি প্রমাণ হয়? তাহলে এই প্রমাণ হয় যে পথের কাঁটার সওদাগরটি নিজেকে অত্যন্ত গোপনে রাখতে চান, এবং যিনি নিজের পরিচয় দিতে এত সংকুচিত তিনি বিনয়ী হতে পারেন, কিন্তু সাধু লোক কখনোই নন। আমি মাথা নেড়ে বললাম, না, এ তোমার অনুমান মাত্র, একে প্রমাণ বলতে পারো না। ব্যোমকেশ উঠে ঘরে পায়চারি করতে করতে বলল, আরে অনুমানই তো আসল প্রমাণ। যাকে তোমরা প্রত্যক্ষ প্রমাণ বলে থাকো তাকে বিশ্লেষণ করলে কতগুলো অনুমান বই আর কিছুই থাকে না। আইনে যে সার্কামস্ট্যান্সিয়াল এভিডেন্স বলে একটা প্রমাণ আছে, সেটা কি? অনুমান ছাড়ার কিছুই না। অথচ তারই জোরে কত লোক যাবজ্জীবন জেলে চলে যাচ্ছে। আমি চুপ করে রইলাম, মন থেকে সায় দিতে পারলাম না। অনুমান যে প্রত্যক্ষ প্রমাণের সমকক্ষ হতে পারে এ কথা সহজে মেনে নেওয়া যায় না। অথচ ব্যোমকেশের যুক্তি খণ্ডন করাও কঠিন কাজ। সুতরাং নীরব থাকাই শ্রেয় বিবেচনা করলাম। জানতাম এই নীরবতায় সে আরও অসহিষ্ণু হয়ে উঠবে এবং আরও জোরালো যুক্তি এনে হাজির করবে। একটা চড়াই পাখি
কুটো মুখে ধরে খোলা জানলার উপরে এসে বসল এবং ঘাড় ফিরিয়ে ফিরিয়ে উজ্জ্বল ছোট ছোট চোখ দিয়ে আমাদের পর্যবেক্ষণ করতে লাগল। ব্যোমকেশ হঠাৎ দাঁড়িয়ে উঠে আঙুল নির্দেশ করে বলল, আচ্ছা, ওই পাখিটা কি চায় বলতে পারো? ও বোধহয় বাসা তৈরি করার একটা জায়গা খুঁজছে। ঠিক জানো? কোনো সন্দেহ নেই? না, কোনো সন্দেহ নেই। 2 হাত পিছনে রেখে মৃদু হেসে ব্যোমকেশ বলল, কি করে বুঝলে? প্রমাণ কি? প্রমাণ আর কি, ওর মুখে কুটো। ও, কুটো থাকলেই প্রমাণ হয় যে বাসা বাঁধতে চায়। দেখলাম ব্যোমকেশের ন্যায়ের প্যাঁচে পড়ে গেছি। বললাম, না, তবে হ্যাঁ, অনুমান অনুমান। পথে এসো। এতক্ষণ তবে তর্ক করছিলে কেন? তর্ক করিনি। কিন্তু তুমি কি বলতে চাও, চড়াই পাখি সম্বন্ধে যে অনুমান খাটে, মানুষের বেলাতেও সেই অনুমান খাটবে? কেন নয়? তুমি যদি কুটো মুখে করে একজনের জানলায় উঠে গিয়ে বসো, তাহলে কি প্রমাণ হবে যে তুমি বাসা বাঁধতে চাও? না, তাহলে প্রমাণ হবে যে আমি একটা বদ্ধ পাগল। সে প্রমাণের দরকার আছে কি? চটাতে পারবে না, কিন্তু কথাটা তোমায় মানতেই হবে। প্রত্যক্ষ প্রমাণ বরং অবিশ্বাস করা যেতে পারে, কিন্তু যুক্তিসঙ্গত অনুমান একেবারে অমোঘ। তার ভুল হবার জো নেই। আমারও জেদ চেপে গিয়েছিল। বললাম, কিন্তু ওই বিজ্ঞাপন সম্বন্ধে তুমি যেসব উদ্ভট অনুমান করলে, তা আমি বিশ্বাস করতে পারলাম না। সে তোমার মনের দুর্বলতা। বিশ্বাস করবারও ক্ষমতা চাই। যাই হোক, তোমার মতো লোকের পক্ষে প্রত্যক্ষ প্রমাণই ভালো। কাল শনিবার, বিকেলে কোনো কাজ নেই, কালই তোমাকে বিশ্বাস করিয়ে দেব। কিভাবে? আমাদের সিঁড়িতে পায়ের শব্দ শোনা গেল। ব্যোমকেশ কান পেতে শুনে বলল, অপরিচিত ব্যক্তি, প্রৌঢ়, মোটা সোটা, নাদুস নুদুস বললেও খারাপ হবে না। হাতে লাঠি আছে। কে ইনি? নিশ্চয়ই আমাদের সাক্ষাৎ চান, কারণ তেতলায় আমরা ছাড়া আর কেউই থাকে না। বাইরের দরজার কড়া নড়ে উঠল। ব্যোমকেশ ডেকে বলল, ভিতরে আসুন, দরজা খোলা আছে। দরজা ঠেলে একটি মধ্যবয়সী স্থূলকায় ভদ্রলোক প্রবেশ করলেন। তার হাতে একটি মোটা মলক্কা বেতের রূপোর মুঠোযুক্ত লাঠি, গায়ে কালো আলপাকার গলাবন্ধ কোট, পরনে কোঁচানো থান, ফর্সা সুশ্রী মুখে দাড়িগোঁফ কামানো, মাথার সামনে টাক পড়ে পরিষ্কার হয়ে গেছে। তেতলার সিঁড়ি ভেঙে হাঁপিয়ে পড়েছিলেন, তাই ঘরে ঢুকেই প্রথমে কথা বলতে পারলেন না। ব্যোমকেশ মৃদু গলায় আমাকে শুনিয়ে বলল, অনুমান অনুমান। আমি নীরবে তার এই কথা হজম করলাম, কারণ এক্ষেত্রে আগন্তুকের চেহারা সম্বন্ধে তার অনুমান যে অক্ষরে অক্ষরে মিলে গেছে তাতে সন্দেহ নেই। ভদ্রলোকটি দম নিয়ে জিজ্ঞাসা করলেন, ডিটেকটিভ ব্যোমকেশ বাবু কার নাম? মাথার উপর পাখাটা চালিয়ে দিয়ে একটা চেয়ার নির্দেশ করে ব্যোমকেশ বলল, বসুন। আমারই নাম ব্যোমকেশ বক্সী, কিন্তু ওই ডিটেকটিভ কথাটা আমি না ঠিক পছন্দ করি না। আমি একজন সত্যান্বেষী। যাই হোক, আপনি বড় ক্লান্ত হয়েছেন দেখছি। একটু জিরিয়ে ঠান্ডা হয়ে নিন, তারপর আপনার গ্রামোফোন পিনের রহস্য শুনব। ভদ্রলোকটি চেয়ারে বসে পড়ে ফ্যাল ফ্যাল করে ব্যোমকেশের মুখের দিকে তাকিয়ে রইল। আমারও বিস্ময় শেষ ছিল না। এই প্রৌঢ় ভদ্রলোকটিকে দেখবার সঙ্গে সঙ্গে তাকে গ্রামোফোন পিন রহস্যের সাথে সম্পর্কিত করা কিভাবে সম্ভব হলো, তা একেবারেই আমার মাথায় ঢুকল না। ব্যোমকেশের অদ্ভুত ক্ষমতার অনেক উদাহরণ আগেই দেখেছি, কিন্তু এটা যেন ভোজবাজির মতো মনে হলো। ভদ্রলোক অনেক কষ্টে নিজেকে সামলে নিয়ে বললেন, আপনি আপনি জানলেন কি করে? সহাস্যে ব্যোমকেশ বলল, অনুমান মাত্র। প্রথমত আপনি প্রৌঢ়, দ্বিতীয়ত আপনি সঙ্গতিপন্ন, তৃতীয়ত আপনি সম্প্রতি ভীষণ বিপদে পড়েছেন, এবং শেষ কথা, আমার সাহায্য নিতে চান। সুতরাং
কথাটা অসম্পূর্ণ রেখে ব্যোমকেশ হাত নেড়ে বুঝিয়ে দিল যে এরপর তার আসার কারণ আবিষ্কার করা শিশুর পক্ষেও সহজসাধ্য। এইখানে বলে রাখা ভালো যে কিছুদিন থেকে এই কলকাতা শহরে যে অদ্ভুত রহস্যময় ব্যাপার ঘটছিল এবং যাকে গ্রামোফোন পিন মিস্ট্রি নাম দিয়ে শহরের দেশি বিলেতি সংবাদপত্রগুলি বিরাট হুলুস্থুলু বাঁধিয়ে দিয়েছিল, তার ফলে কলকাতাবাসী লোকের মনে কৌতূহল, উত্তেজনা ও আতঙ্কের শেষ ছিল না। সংবাদপত্রের রোমাঞ্চকর ও ভীতিপ্রদ বিবরণ পড়ে চায়ের দোকানের জল্পনা উত্তেজনায় একেবারে দড়ি ছেঁড়া হয়ে উঠেছিল এবং বাড়ি থেকে পথে বের হওয়ার আগে প্রত্যেক বাঙালি গৃহস্থেরই গায়ে কাটা দিতে আরম্ভ করেছিল। ব্যাপারটা এই, মাস দেড়েক আগে সুকিয়া স্ট্রিট নিবাসী জয়হরি সান্যাল নামক জনৈক প্রৌঢ় ভদ্রলোক প্রাতঃকালে কর্নওয়ালি স্ট্রিট দিয়ে পায়ে হেঁটে যাচ্ছিলেন। রাস্তা পার হয়ে অন্য ফুটপাতে যাওয়ার জন্য যেই পথে নেমেছেন অমনি হঠাৎ মুখ থুবড়ে পড়ে গেলেন। সকালবেলা রাস্তায় লোকজনের অভাব ছিল না। সকলে মিলে তাকে ধরাধরি করে তুলে আনবার পর দেখা গেল তার দেহে প্রাণ নেই। হঠাৎ কিসে মৃত্যু হল অনুসন্ধান করতে গিয়ে চোখে পড়ল যে তার বুকের উপর এক বিন্দু রক্ত লেগে আছে, আর কোথাও আঘাতের কোনো চিহ্ন নেই। পুলিশ অপমৃত্যু সন্দেহ করে লাশ হাসপাতালে পাঠিয়ে দিলেন। সেখানে মরণোত্তর পরীক্ষায় অর্থাৎ পোস্টমর্টেম রিপোর্টে ডাক্তার এক অদ্ভুত রিপোর্ট দিলেন। তিনি লিখলেন, মৃত্যুর কারণ হৃৎপিণ্ডের মধ্যে একটু গ্রামোফোন পিন বিঁধে আছে। কিভাবে এই পিন হৃৎপিণ্ডের মধ্যে প্রবেশ করল তার কৈফিয়তে বিশেষজ্ঞ অস্ত্রচিকিৎসক লিখলেন, বন্দুক অথবা ওই জাতীয় কোনো অস্ত্র দ্বারা নিক্ষিপ্ত এই পিন মৃতের সামনের দিক থেকে বুকের চামড়া ও মাংস ভেদ করে ক্ষতস্থানে প্রবেশ করেছে এবং মৃত্যুও প্রায় সঙ্গে সঙ্গে হয়েছে। এই ঘটনা নিয়ে সংবাদপত্রে বেশ কিছুটা আন্দোলন হলো এবং মৃত ব্যক্তির একটি সংক্ষিপ্ত জীবন কাহিনীও বের হয়ে গেল। এটা হত্যাকাণ্ড কিনা এবং যদি তাই হয় তাহলে কিভাবে এই ঘটনা ঘটল তা নিয়ে অনেক গবেষণা প্রকাশিত হলো। কিন্তু একটা কথা কেউই পরিষ্কার করে বলতে পারলেন না, এই হত্যার উদ্দেশ্য কি এবং যে হত্যা করেছে তার এতে কি স্বার্থ। সরকারের পুলিশ যে এর তদন্তভার গ্রহণ করেছে তাও কাগজে প্রকাশ পেল। চায়ের দোকানের কাজীরা জানিয়ে দিলেন, ও কিছু না, লোকটা হার্ট ফেল করেছিল, কিন্তু উপস্থিত ভালো খবরের অভাব ঘটায় কাগজওয়ালারা ওই নতুন ফন্দি বের করে তিলকে তাল করে তুলেছে। এর দিনাষ্টেক পরে শহরের সব খবরের কাগজে 1.5 ইঞ্চি টাইপে যে খবর বের হলো তাতে কলকাতার ভদ্র বাঙালি সম্প্রদায় উত্তেজনায় খাড়া হয়ে উঠে বসলেন। চায়ের বৈঠকের ত্রিকালজ্ঞ ঋষিদের তৃতীয় চোখ একেবারে বিস্ফারিত করে খুলে গেল। এত রকম গুজব, আন্দাজ ও জনশ্রুতি জন্মগ্রহণ করল যে বর্ষাকালে ব্যাঙের ছাতাও বোধহয় এত জন্মায় না। দৈনিক কালকিতু লিখল, আবার গ্রামোফোন পিন, অদ্ভুত রোমাঞ্চকর রহস্য, কলকাতার পথঘাট মোটেই নিরাপদ নয়। কালকেতুর পাঠকগণ জানেন, কয়েকদিন আগে জওহরি সান্যালের পথ দিয়ে যেতে যেতে হঠাৎ পড়ে গিয়ে মৃত্যু হয়। পরীক্ষায় তার হৃৎপিণ্ড থেকে একটি গ্রামোফোন পিন বের হয় এবং ডাক্তার সেটাই মৃত্যুর কারণ বলে নির্দেশ করেন। আমরা তখনই সন্দেহ করেছিলাম যে ইহা সাধারণ ব্যাপার নয়, ইহার ভিতরে একটা ভীষণ ষড়যন্ত্র লুকিয়ে আছে। আমাদের সেই সন্দেহ সত্যে পরিণত হইয়াছে। গতকাল একই রকম আরও একটি লোমহর্ষক ব্যাপার ঘটেছে। কলকাতার বিখ্যাত ধনী ব্যবসায়ী কৈলাসচন্দ্র মৌলিক কাল বিকেলবেলা প্রায় 5:30টার সময় মোটরে চেপে গড়ের মাঠের দিকে বেড়াতে গিয়েছিলেন। রেড রোডের কাছে গিয়ে তিনি মোটর থামিয়ে পায়ে হেঁটে বেড়াবার জন্য যেই গাড়ি থেকে নেমে কিছু দূর গেছেন, অমনি শব্দ করে মাটিতে পড়ে গেলেন। তার চালক ও রাস্তার অন্যান্য লোক মিলে তাড়াতাড়ি তাকে আবার গাড়িতে তুলে দিলেন, কিন্তু তিনি আর তখন জীবিত নেই।
এই আকস্মিক দুর্ঘটনায় সকলেই হতবুদ্ধি হয়ে পড়েছিলেন, কিন্তু সৌভাগ্যক্রমে কিছু সময়ের মধ্যেই পুলিশ এসে পড়লেন। কৈলাসবাবুর গায়ে সিল্কের পাঞ্জাবি ছিল। পুলিশ তার বুকের কাছে এক বিন্দু রক্তের দাগ দেখে অপঘাত মৃত্যু সন্দেহ করে, সঙ্গে সঙ্গে লাশ হাসপাতালে পাঠিয়ে দেয়। সব ব্যবচ্ছেদকারী ডাক্তারের রিপোর্টে প্রকাশ হয় যে কৈলাসবাবুর হৃৎপিণ্ডে একটি গ্রামোফোন পিন আটকিয়েছে। এই পিন তার সামনের দিক থেকে এসে হৃৎপিণ্ডে প্রবেশ করেছে। স্পষ্ট বোঝা যাচ্ছে যে ইহা আকস্মিক দুর্ঘটনা নয়, একদল নৃশংস নরঘাতক কলকাতা শহরে আবির্ভূত হয়েছে। এরা কে এবং কী উদ্দেশ্যে শহরের গণ্যমান্য ব্যক্তিদের খুন আরম্ভ করেছে তা অনুমান করা কঠিন। সব থেকে বড় আশ্চর্য এদের হত্যা করবার পদ্ধতি। কোথা থেকে কোন যন্ত্রের সাহায্যে এরা হত্যা করছে তা গভীর রহস্যে ঢাকা। কৈলাসবাবু খুবই হৃদয়বান, অমায়িক লোক ছিলেন। তার সঙ্গে কারোর শত্রুতা থাকা সম্ভব বলে মনে হয় না। মৃত্যুর সময় তার বয়স মাত্র 48 বছর হয়েছিল। কৈলাসবাবু বিপত্নিক ও অপুত্রক ছিলেন। তার একমাত্র মেয়েই তার সম্পত্তির উত্তরাধিকারী। আমরা কৈলাসবাবুর শোক ও সন্তপ্ত মেয়ে ও জামাইকে আমাদের আন্তরিক সহানুভূতি জানিয়েছি। পুলিশ সজোরে তদন্ত চালিয়েছে। প্রকাশ হয় যে কৈলাসবাবুর চালক কালী সিংহকে সন্দেহের উপর গ্রেফতার করা হয়েছে। তারপর 2 সপ্তাহ ধরে খবরের কাগজে খুব হইচই চলল। পুলিশ সবেগে অনুসন্ধান চালাতে লাগল এবং অনুসন্ধানের বেগে বোধহয় গলদঘর্ম হয়ে উঠল। কিন্তু অপরাধী ধরা পড়া তো দূরের কথা, গ্রামোফোন পিনের জমাট রহস্য অন্ধকারের ভিতরে আলোর রশ্মিটুকু পর্যন্ত দেখা গেল না। 15 দিনের মাথায় আবার গ্রামোফোন পিন দেখা গেল। এবার তার শিকার সুবর্ণ বণিক সম্প্রদায়ের একজন ধনী মহাজন, নাম কৃষ্ণদয়াল সাহা। ধর্মতলা ও ওয়েলিংটন স্ট্রিটের চৌমাথা পার হয়ে তিনি ভূপতিত হলেন, আর উঠলেন না। খবরের কাগজে যে বিরাট রৈরই আরম্ভ হলো তা বর্ণনার অতীত। পুলিশের অক্ষমতা সম্বন্ধেও সম্পাদকীয় মন্তব্য তীব্র ও নিষ্ঠুর হয়ে উঠল। কলকাতার অধিবাসীদের বুকের উপর ভূতের ভয়ের মতো একটা বিভীষিকা চেপে বসল। বৈঠকখানায়, চায়ের দোকানে, রেস্তোরাঁ, ড্রয়িং রুমে অন্য সকল প্রকার আলোচনা একেবারে বন্ধ হয়ে গেল। তারপর খুব তাড়াতাড়ি আরও 2টো অনুরূপ খুন হয়ে গেল। কলকাতা শহর বিয়োভল ও পক্ষাঘাতগ্রস্তের মতো অসহায়ভাবে পড়ে রইল। এই ভয়ানক বিপদে কি করবে, কিভাবে আত্মরক্ষা করবে, কিছুই যেন ভেবে পেল না। বলা বাহুল্য, ব্যোমকেশ এ ব্যাপারে গভীরভাবে আকৃষ্ট হয়েছিল। চোর ধরা তার পেশা এবং এই কাজে সে বেশ একটু নামও করেছে। ডিটেকটিভ শব্দটার প্রতি তার যতই বিরাগ থাক, বস্তুত সে যে একজন বেসরকারি ডিটেকটিভ ছাড়া আর কিছুই না, তা সে মনে মনে ভালো করেই জানত। তাই এই অভিনব হত্যাকাণ্ড তার সমস্ত মানসিক শক্তিকে উদ্দীপ্ত করে তুলেছিল। ইতিমধ্যে বিভিন্ন হত্যার জায়গাগুলো আমরা দুজনে মিলে দেখে এসেছিলাম। এর ফলে ব্যোমকেশ কোনো নতুন জ্ঞান পেয়েছিল কিনা জানি না, পেয়ে থাকলেও আমাকে কিছু বলেনি। কিন্তু গ্রামোফোন পিন সম্বন্ধে সে যেখানে যেটুকু খবর পেত তাই সযত্নে নোটবুকে টুকে রাখত। বোধহয় তার মনে মনে ভরসা ছিল যে একদিন এই রহস্যের একটা ছেঁড়া সুতো তার হাতে এসে পড়বেই। তাই আজ যখন সত্যি সত্যি সুতোটা তার হাতে এসে পৌঁছল, তখন দেখলাম বাইরে শান্ত ও সংযত ভাব থাকলেও ভিতরে ভিতরে সে ভয়ানক উত্তেজিত ও অধীর হয়ে উঠেছে। ভদ্রলোকটি বললেন, আপনার নাম শুনেই এসেছিলাম, দেখছি ঠকিনি। শুরুতেই যে আশ্চর্য ক্ষমতার পরিচয় আপনি দিলেন, তাতে ভরসা হচ্ছে আপনিই আমাকে উদ্ধার করতে পারবেন। পুলিশের দ্বারা কিচ্ছু হবে না। তাদের কাছে আমি যাইনি মশাই। দেখুন না, এই যে চোখের সামনে দিনে দুপুরে 5-5টা খুন হয়ে গেল। পুলিশ কিছু করতে পারলো কি? আমিও তো প্রায় গিয়েছিলাম, আর একটু হলেই। তার গলার স্বর
কাঁপতে কাঁপতে থেমে গেল। কপালে বিন্দু বিন্দু ঘাম ফুটে উঠল। ব্যোমকেশ সান্ত্বনা দেওয়ার জন্য বলল, আপনি অস্থির হবেন না। পুলিশে না গিয়ে যে আমার কাছে এসেছেন তা ভালোই করেছেন। এ ব্যাপারে কিনারা যদি কেউ করতে পারে তো সে পুলিশ নয়। আমাকে শুরু থেকে সমস্ত কথা খুলে বলুন, অদরকারি বলে কোনো কথা বাদ দেবেন না। আমার কাছে অদরকারি কিছু নেই। ভদ্রলোক নিজেকে কিছুটা সামলে নিয়ে বলতে শুরু করলেন, আমার নাম শ্রী আশুতোষ মিত্র। কাছেই এই এই নেবুতলায় থাকি। 18 বছর বয়স থেকে সারা জীবন ব্যবসার জন্য ঘুরে ঘুরেই বেরিয়েছি। বিয়ে থা করার অবকাশ পাইনি। তাছাড়া ছেলে পিলে নেন্ডি গেন্ডি আমি ভালোবাসি না, তাই কোনো দিন বিয়ে থা করার ইচ্ছাও হয়নি। আমি গোছালো লোক, একলা থাকতেই ভালোবাসি। বয়সও তো কম হয়নি, আসছে মাঘে 51 পূর্ণ হবে। প্রায় বছর 2 হলো কাজকর্ম থেকে অবসর নিয়েছি। সারা জীবনের উপার্জন 1,00,000 টাকা ব্যাংকে জমা আছে। তারই সুদে আমার বেশ চলে যায়। বাড়ি ভাড়াও দিতে হয় না, বাড়িখানা নিজের। সামান্য গান বাজনার শখ আছে, তাই নিয়ে বেশ নির্ঝঞ্ঝাটেই দিনগুলো কেটে যাচ্ছিল। ব্যোমকেশ জিজ্ঞাসা করল, অবশ্যই পোষ্য কেউ আছে? আশুবাবু মাথা নেড়ে বললেন, না না, আত্মীয় বলতে বড় কেউ নেই, তাই ও হাঙ্গামাও পোয়াতে হয় না। ওই শুধু একটা ওই লক্ষ্মী ছাড়া বকাঠে ভাইপো আছে। সেই মাঝে মাঝে টাকার জন্য জ্বালাতন করতে আসতো, কিন্তু সে ছোঁড়াও যে একেবারে বেহেড, মাতাল আর জুয়ারি, ওরকম লোক আমি বরদাস্ত করতে পারি না মশাই। তাই তাকে আমি আর বাড়িতেও ঢুকতে দিই না। ভাইপোটি কোথায় থাকেন? আশুবাবু বেশ একটু শান্তির সাথে বললেন, আপাতত শ্রীঘরে। রাস্তায় মাতলামি করার জন্যে এবং ওই পুলিশের সঙ্গে মারামারি করার অপরাধে 2 মাস জেল হয়েছে। তারপর বলে যান। ওই বিনোদ ছোড়া আমার গুণধর ভাইপো। জেলে যাবার পর কদিন বেশ আরামেই ছিলাম মজাই, জানেন, কোনো হাঙ্গামাও ছিল না। বন্ধুবান্ধব তো আমার কেউ নেই, কিন্তু জেনে শুনে কোনো দিন কারো অনিষ্টও আমি করিনি। সুতরাং আমার যে শত্রু আছে এ কথাও তো আমি ভাবতে পারি না। কিন্তু হঠাৎ কাল বিনা মেঘে বজ্রাপাত হলো। এমন ব্যাপার যে ঘটতে পারে এ আমার কল্পনার অতীত। গ্রামাফোন পিন রহস্যের কথা কাগজে পড়েছি বটে, কিন্তু আমার বিশ্বাস হতো না। ভাবতাম সব গাঁজা করি, কিন্তু সে ভুল আমার ভেঙে গেছে। কাল সন্ধ্যাবেলায় আমি অভ্যাস মতো বেড়াতে বেরিয়েছিলাম। রোজই যাই। ওই জোড়াসাঁকোর দিকে একটা গান বাজনার মজলিস আছে, সেখানে সন্ধেটা কাটিয়ে 9টা সাড়ে 9টার সময় বাড়ি ফিরি। হেঁটেই যাতায়াত করি। আমার যা বয়স তাতে নিয়মিত হাঁটলে শরীর ভালো থাকে। কাল রাত্রে আমি বাড়ি ফিরছি ওই আর্মহার্ট স্ট্রিট আর হ্যারিসন রোডের চৌমাথার গড়িটায়। তখন 9টা বাজে। রাস্তায় তখনও গাড়ি ঘোড়ার খুব ভিড়। আমি কিছুক্ষণ ফুটপাতের মুখটায় দাঁড়িয়ে রইলাম। 2টো ট্রাম পাস করে গেল। একটু ফাঁক দেখে আমি চৌমাথাটা পার হতে গেলাম। রাস্তার মাঝামাঝি যখন পৌঁছেছি তখন হঠাৎ বুকে একটা ভীষণ ধাক্কা লাগলো। সেই সঙ্গে সঙ্গে আমি বুকের চামড়াটার উপরে কাঁটা পোটার মতো একটা ব্যথা অনুভব করলাম। মনে হলো যেন বুক পকেটের ঘড়ির উপর থেকে কে যেন প্রবল প্রকাণ্ড একটা ঘুষি মারল। উল্টে পড়েই যাচ্ছিলাম, জানেন, কিন্তু কোনো রকমে সামলে নিয়ে গাড়ি ঘোড়া বাঁচিয়ে সামনের ফুটপাতে
উঠে পড়লাম। মাথাটা যেন ঘুরিয়ে গিয়েছিল। কিভাবে বুকে ধাক্কা লাগলো কিছুই বুঝতে পারলাম না। পকেট থেকে ঘড়িটা বার করতে গিয়ে দেখি ঘড়ি বার হচ্ছে না, কিসে আটকে যাচ্ছে। সাবধানে পকেটের কাপড়টা সরিয়ে যখন ঘড়ি বার করলাম, তখন দেখি তার কাঁচখানা ভেঙে গুঁড়ো হয়ে গেছে। আর একটা গ্রামাফোনের পিন ঘড়িটাকে পুড়ে মুখ বার করে আছে। আশুবাবু বলতে বলতে আবার ঘেমে উঠেছিলেন। কপালের ঘাম মুছে কাঁপা কাঁপা হাতে পকেট থেকে একটি ঘড়ির বাক্স বের করে ব্যোমকেশের হাতে দিয়ে বললেন, এই দেখুন সেই ঘড়ি। ব্যোমকেশ বাক্স খুলে একটি গান মেটালের পকেট ঘড়ি বার করল। ঘড়ির কাঁচ নেই, ঠিক 9:20 বন্ধ হয়ে গেছে এবং তার ঠিক মাঝখানে একটা গ্রামোফোন পিনের সামনের অংশ হিংস্রভাবে পিছনের দিকে মুখ বের করে আছে। ব্যোমকেশ ঘড়িটা কিছুক্ষণ মন দিয়ে পরীক্ষা করে আবার বাক্সে রেখে দিল। বাক্সটা টেবিলের ওপর রেখে আশুবাবুকে বলল। তারপর? আশুবাবু বললেন, তারপর কি করে যে বাড়ি ফিরে এলাম সেটা আমি জানি আর ভগবানই জানেন। দুশ্চিন্তায় আতঙ্কে সমস্ত রাত্রি চোখের পাতা বুঝতে পারিনি। ভাগ্যিস পকেটে ঘড়িটা ছিল, তাই তো প্রাণ বেঁচে গেল। না হলে আমিও তো এতক্ষণ হাসপাতালে মরার টেবিলে শুয়ে থাকতাম। আশুবাবু শিউরে উঠলেন। এক রাত্রে আমার 10 বছরের পরমায়ু ক্ষয় হয়ে গেছে মশাই। প্রাণ নিয়ে কোথায় পালাবো, কি করে আত্মরক্ষা করব, সমস্ত রাত শুধু এই ভেবেছি। তারপরে শেষ রাতে আপনার কথা মনে পড়ল। শুনেছিলাম আপনার আশ্চর্য ক্ষমতা, তাই ভোর না হতে হতে ছুটে এসেছি। বন্ধ গাড়িতে এসেছি মশাই, বুঝেছেন? হেঁটে আসতে সাহস হয়নি। কি জানি যদি। ব্যোমকেশ উঠে গিয়ে আশুবাবুর কাঁধে হাত রেখে বলল, আপনি নিশ্চিন্ত হন, আমি আপনাকে আশ্বাস দিচ্ছি আপনার আর কোনো ভয় নেই। কাল আপনার একটা মস্ত ফাঁড়া গেছে সত্যি, কিন্তু ভবিষ্যতে যদি আমার কথা শুনে চলেন তাহলে আপনার প্রাণের কোনো আশঙ্কা থাকবে না। আশুবাবু দু হাতে ব্যোমকেশের হাত ধরে বললেন, ব্যোমকেশ বাবু, আমাকে এই বিপদ থেকে রক্ষা করুন, আমার প্রাণ বাঁচান। আমি আপনাকে 1000 টাকা পুরস্কার দেব। ব্যোমকেশ নিজের চেয়ারে ফিরে এসে মৃদু হেসে বলল, এ তো খুব ভালো কথা। সব শুদ্ধও তাহলে 3000 হলো। গভর্নমেন্টও 2000 টাকা পুরস্কার ঘোষণা করেছে না? কিন্তু সে পরের কথা। এখন আমার কয়েকটা প্রশ্নের উত্তর দিন। কাল যে সময় আপনার বুকে ধাক্কা লাগলো ঠিক সেই সময় আপনি কোনো শব্দ শুনেছিলেন? কীরকম শব্দ? মনে করুন মোটরের টায়ার ফাটার মতো শব্দ। আশুবাবু নিঃসংশয়ে বললেন, না না না। ব্যোমকেশ জিজ্ঞাসা করল, আর কোনো রকম শব্দ? আমি তো কিছু মনে করতে পারছি না। ভেবে দেখুন। কিছুক্ষণ চিন্তা করে আশুবাবু বললেন, রাস্তায় গাড়ি ঘোড়া চললে যে শব্দ হয় সে শব্দই শুনেছিলাম, আর মনে হচ্ছে না তো। যে সময় ধাক্কাটা লাগে সে সময় সাইকেলের ঘন্টির একটা কিরিং কিরিং শব্দ শুনেছিলাম। কোনো রকম অস্বাভাবিক শব্দ শোনেননি? না। কিছুক্ষণ চুপ করে থেকে ব্যোমকেশ অন্য প্রশ্ন করল, আচ্ছা, আপনার এমন কোনো শত্রু আছে যে আপনাকে খুন করতে পারে? না না, অন্তত আমি জানি না। আপনি বিবাহ করেননি, সুতরাং ছেলেপুলে নেই। ভাইপোই বোধহয় আপনার ওয়ারিশ। না। উইল করেছেন? হ্যাঁ হ্যাঁ। কার নামে সম্পত্তি উইল করেছেন? আশুবাবুর গৌরবর্ণ মুখ ধীরে ধীরে রক্তাভ হয়ে উঠেছিল। তিনি কিছুক্ষণ চুপ করে থেকে সংকোচ জড়িত গলায় বললেন, আমাকে আর সব কথা জিজ্ঞেস করুন, শুধু
ওই প্রশ্নটা আমায় করবেন না। ওটা আমার সম্পূর্ণ নিজস্ব কথা, মানে প্রাইভেট। বলতে বলতে হঠাৎ করে থেমে গেলেন। ব্যোমকেশ তীক্ষ্ণ চোখে আশুবাবুর মুখের দিকে চেয়ে শেষে বলল, আচ্ছা থাক, কিন্তু আপনার ভাবি ওয়ারিশ তিনি যেই হন, আপনার উইলের কথা জানেন কি? না না, আমি আর আমার উকিল ছাড়া তো আর কেউ জানে না। আপনার ওয়ারিশের সঙ্গে আপনার দেখা হয়? চোখ অন্যদিকে ফিরিয়ে আশুবাবু বললেন, হ্যাঁ হয়। আচ্ছা, আপনার ভাইপো কদিন হলো জেলে গেছে? আশুবাবু মনে মনে হিসাব করে বললেন, তা প্রায় 3 সপ্তাহ হবে। ব্যোমকেশ কিছুক্ষণ ভ্রু কুঁচকে বসে রইল। অবশেষে একটা দীর্ঘশ্বাস ফেলে উঠে দাঁড়িয়ে বলল, বেশ, আজ তাহলে আপনি আসুন। আপনার ঠিকানা আর ঘড়িটা রেখে যান। যদি কিছু জানাবার দরকার হয় আপনাকে খবর দেব। আশুবাবু ভয়ের সাথে বললেন, কিন্তু আমার সম্বন্ধে কোনো ব্যবস্থা করলেন না তো? ইতিমধ্যে যদি আবার... আপনার সম্বন্ধে ব্যবস্থা এই যে পারতপক্ষে বাড়ি থেকে বেরোবেন না। আশুবাবু নিরীহ মুখে বললেন, আমি বাড়িতে আমি একলা থাকি। যদি... না, বাড়িতে আপনার কোনো আশঙ্কা নেই, সেখানে আপনি নিরাপদ। তবে যদি ইচ্ছা হয় দারোয়ান রাখতে পারেন। আশুবাবু জিজ্ঞাসা করলেন, বাড়ি থেকে একেবারে বেরোতে পারবো না? ব্যোমকেশ একটু চিন্তা করে বলল, একান্তই যদি রাস্তায় বেরোনো দরকার হয়ে পড়ে ফুটপাত দিয়ে যাবেন, কিন্তু খবরদার রাস্তায় নামবেন না। রাস্তায় নামলে আপনার জীবন সম্বন্ধে আমার কোনো দায়িত্ব থাকবে না। আশুবাবু চলে গেলে ব্যোমকেশ ভ্রু কুঁচকে চিন্তিত মুখে বসে রইল। চিন্তা করবার নতুন সূত্র সে অনেক পেয়েছে, তাতে সন্দেহ নেই। তাই আমি তার চিন্তায় আর বাধা দিলাম না। প্রায় আধ ঘন্টা চুপ করে থাকার পর সে মুখ তুলে বলল, তুমি ভাবছ আমি আশুবাবুকে পথে নামতে বারণ করলাম কেন, এবং বাড়িতে তিনি নিরাপদ এ কথাই বা আমি জানলাম কি করে? হ্যাঁ। গ্রামোফোন পিন ব্যাপারে একটা জিনিস নিশ্চয়ই লক্ষ্য করেছ, সব হত্যাই রাস্তায় হয়েছে, ফুটপাতেও না, রাস্তার মাঝখানে। এর কারণ কি হতে পারে ভেবে দেখেছ? না, কি কারণ? দেখো, এর দুটো কারণ হতে পারে। প্রথমত, রাস্তায় খুন করলে ধরা পড়বার সম্ভাবনা কম, যদিও আপাত দৃষ্টিতে সেটা অসম্ভব বলে মনে হয়। দ্বিতীয়ত, যে অস্ত্র দিয়ে খুন করা হয় রাস্তায় ছাড়া অন্যত্র তাকে ব্যবহার করা চলে না। এমন কি অস্ত্র হতে পারে? তাহা যখন জানতে পারবো, গ্রামোফোন পিন রহস্য তখন রহস্য থাকবে না। আচ্ছা, এমন কোনো বন্দুক বা পিস্তল যদি কেউ তৈরি করে যা দিয়ে গ্রামোফোন পিন ছোঁড়া যায়? বুদ্ধি খেলিয়েছ বটে, কিন্তু তাতে দু একটা বাধা আছে। যে ব্যক্তি বন্দুক কিংবা পিস্তল দিয়ে খুন করতে চায় সে বেছে বেছে রাস্তার মাঝখানে খুন করবে কেন? সে তো নির্জন স্থানই খুঁজবে। বন্দুকের কথা ছেড়ে দিই, পিস্তল ছুঁড়লে যে আওয়াজ হয় রাস্তার গোলমালেও সে আওয়াজ ঢাকা পড়ে না। তাছাড়া বারুদের গন্ধ আছে। কথায় আছে, শব্দে শব্দ ঢাকে, গন্ধ ঢাকে কিসে? মনে করো যদি এয়ার গান হয়। এয়ার গান ঘাড়ে করে খুন করতে যাওয়ার পরিকল্পনায় নতুনত্ব আছে বটে, কিন্তু সুবুদ্ধির পরিচয় নেই। না হে না, অত সহজ নয়। এর মধ্যে ভাববার বিষয় হচ্ছে, অস্ত্র যাই হোক, ছোঁড়বার সময় তার একটা শব্দ হবেই। সে শব্দ ঢাকা পড়ে কি করে? তুমি তো এখনই বলছিলে শব্দে শব্দ ঢাকে। ব্যোমকেশ হঠাৎ সোজা হয়ে বসে বিস্ফারিত চোখে আমার মুখের দিকে তাকিয়ে রইল। অস্ফুট স্বরে বলল, ঠিক তো, ঠিক তো। কি হলো? ব্যোমকেশ নিজের শরীরটাকে একটা ঝাঁকানি দিয়ে যেন চিন্তার মোহ ভেঙে ফেলল। বলল, না, কিছু না। এই গ্রামোফোন পিন রহস্য নিয়ে যতই ভাবা যায় ততই এই ধারণা মনের মধ্যে বদ্ধমূল হয় যে সব হত্যা এক সুতোয় গাঁথা। সবগুলোর মধ্যেই একটা অদ্ভুত মিল আছে। যদিও
তা হঠাৎ চোখে পড়ে না। কীরকম? ব্যোমকেশ কর গুনতে গুনতে বলল। প্রথমত দেখো, যারা খুন হয়েছেন তারা সবাই যৌবনের সীমা অতিক্রম করেছিলেন। আশুবাবু, তিনি ঘড়ির কল্যাণে বেঁচে গেলেন, তিনিও প্রৌঢ়। তারপর দ্বিতীয় কথা, তাঁরা সকলেই অর্থবান লোক ছিলেন। হতে পারে কেউ বেশি ধনী, কেউ কম ধনী, কেউ গরিব, এটা কিন্তু নয়। তৃতীয় কথা, সকলেই পথের মাঝখানে হাজার লোকের সামনে খুন হয়েছেন। এবং শেষ কথা, এবং এটাই সবচেয়ে প্রধান, তাঁরা সবাই অপুত্রক। তুমি তাহলে অনুমান করো যে? না, অনুমান এখনো আমি কিছুই করিনি। এগুলো হচ্ছে আমার অনুমানের ভিত্তি, ইংরেজিতে যাকে বলে প্রিমাইস। হ্যাঁ, কিন্তু এই কটা প্রেমিস থেকে অপরাধী ধরা? অপরাধীদের নয় অজিত, অপরাধীর। গৌরবে ছাড়া এখানে বহুবচন একেবারে অনাবশ্যক। খবরের কাগজওয়ালারা মার্ডার্স গ্যাং বলে যতই চিৎকার করুক, গ্যাংয়ের মধ্যে কেবল একটি লোকই আছেন। তিনি এই নরমেধ যজ্ঞের হোতা, ঋত্বিক এবং যজমন। এক কথায় পরম ব্রহ্মের মতো ইনি, একমেবা দ্বিতীয়াম। আচ্ছা, এ কথা তুমি কি করে বলতে পারো? কোনো প্রমাণ আছে? প্রমাণ অনেক আছে, কিন্তু উপস্থিত একটা দিলেই যথেষ্ট হবে। এমন অব্যর্থ লক্ষ্যভেদ করবার শক্তি 5 জন লোকের কখনো সমান মাত্রায় থাকতে পারে? প্রত্যেকটি পিন অব্যর্থভাবে হৃৎপিণ্ডের মধ্যে দিয়ে ঢুকছে, একটু উঁচু কিংবা নিচু হয়নি। আশুবাবুর কথাই ধরো, ঘড়িটি না থাকলে ওই পিন কোথায় গিয়ে পৌঁছতো বলো দেখি? এমন টিপ কি 5 জনের হয়? এ যেন চক্র ছিদ্রপথে মৎস্যচক্ষু বিদ্ধ করবার মতো। দ্রৌপদী স্বয়ম্বর মনে আছে তো? ভেবে দেখো, সে কাজ একা অর্জুনই করতে পেরেছিল। মহাভারতের যুগেই এমন অমোঘ নিশানা 1 জন বই 2 জনের ছিল না। বলে হাসতে হাসতে সে উঠে পড়ল। আমাদের এই বসবার ঘরের পাশে আর একটা ঘর ছিল, সেটা ব্যোমকেশের নিজস্ব। এ ঘরে সে সবসময় আমাকেও ঢুকতে দিত না। বস্তুত এই ঘরটা ছিল একাধারে তার লাইব্রেরি, ল্যাবরেটরি, মিউজিয়াম ও গ্রিন রুম। আশুবাবুর ঘড়িটা তুলে সে ঘরটায় প্রবেশ করতে করতে ব্যোমকেশ বলল, খাওয়া দাওয়ার পর নিশ্চিন্ত হয়ে এটার তত্ত্ব আরোহণ করা যাবে। আপাতত স্নানের বেলা হয়ে গেছে। বিকালে প্রায় 3:30 সময় ব্যোমকেশ বের হয়ে গেল। কী কাজে গিয়েছিল জানি না। যখন ফিরল তখন সন্ধে উত্তীর্ণ হয়ে গেছে। আমি তার জন্য অপেক্ষা করছিলাম। চায়ের সরঞ্জামও তৈরি ছিল। সে আসতেই ভৃত্য টেবিলের উপরে চা জলখাবার দিয়ে চলে গেল। আমরা নিঃশব্দে জলযোগ শেষ করলাম। এমন অভ্যেস হয়ে গিয়েছিল, এই কাজটা একত্রে না করলে মনোপুত হতো না। একটা চুরুট ধরিয়ে চেয়ারে ঠেসান দিয়ে বসে ব্যোমকেশ প্রথম কথা বলল। আচ্ছা, আশুবাবু লোকটিকে তোমার কেমন মনে হয়? কেন বলো দেখি? আমার তো বেশ ভালো লোক বলেই মনে হয়। নিরীহ, ভালো মানুষ গোছের। আর নৈতিক চরিত্র? মাতাল ভাইপোর ওপর যেরকম চটা, তাতে নৈতিক চরিত্র তো ভালো বলেই মনে হয়। তার উপর বয়স্ক লোক, বিয়ে করেননি। হ্যাঁ, অবশ্য যৌবনে যদি কিছু উচ্ছৃঙ্খলতা করে থাকেন তো অন্য কথা, কিন্তু এখন আর ওর সেসব করার বয়স নেই। বয়স না থাকতে পারে, কিন্তু একটা স্ত্রীলোক আছে। জোড়াসাঁকোর যে গানের মজলিসে আশুবাবু নিত্য গান বাজনা করে থাকেন, সেটি ওই স্ত্রীলোকের বাড়ি। স্ত্রীলোকের বাড়ি বললে বোধহয় ঠিক বলা হয় না, কারণ বাড়ির ভাড়া আশুবাবুই দিয়ে থাকেন, এবং গানের মজলিস বললেও বোধহয় ভুল বলা হয়, যেহেতু দুটি প্রাণীর বৈঠককে কোনো মতেই মজলিস বলা চলে না। বলো কি, বুড়োর প্রাণে তো রস আছে দেখছি। শুধু তাই নয়, গত 12-13 বছর ধরে আশুবাবু ওই নাগরিকাটির ভরণ পোষণ করে আসছেন। সুতরাং তার একনিষ্ঠতা সম্বন্ধে কোনো সন্দেহই থাকতে পারে না। আবার অন্য পক্ষেও একনিষ্ঠতার অভাব নেই।
আশুবাবু ছাড়া অন্য কোনো সঙ্গীত পিপাসুর সেখানে প্রবেশাধিকার নেই। দরজায় কড়া পাহারা। তাই নাকি? সঙ্গীত পিপাসু সেজে ঢোকবার মতলব করছিলে বুঝি? তা নাগরিকাটির দর্শন পেলে? কীরকম দেখতে শুনতে? একবার চকিতের ন্যায় দেখতে পেয়েছিলাম, কিন্তু রূপ বর্ণনা করে তোমার মতো কুমার ব্রহ্মচারীর চিত্তচাঞ্চল্য ঘটাতে চাই না। এক কথায় অপূর্ব রূপসী। বয়স 26-27, কিন্তু দেখে মনে হয় বড়জোর 19 কিংবা 20। আশুবাবুর রুচির প্রশংসা না করে থাকা যায় না। তা তো দেখতেই পাচ্ছি, কিন্তু তুমি হঠাৎ আশুবাবুর গুপ্ত জীবন সম্বন্ধে এত কৌতূহলী হয়ে উঠলে কেন? অপরিমিত কৌতূহল আমার একটু দুর্বলতা। তাছাড়া আশুবাবুর উইলের ওয়ারিশ সম্বন্ধে মনে এমন একটা খটকা লেগেছিল। আচ্ছা, ইনি তাহলে আশুবাবুর উত্তরাধিকারিণী? সেই রকমই অনুমান হচ্ছে। সেখানে একটি ভদ্রলোকের দেখা পেলাম। ফিটফাট, বয়স 35-36। দ্রুত বেগে এসে দারোয়ানের হাতে একখানা চিঠি গুঁজে দিয়ে দ্রুত বেগে আবার চলেও গেলেন। কিন্তু ও কথা থাক, বিষয়টা মুখরোচক বটে, কিন্তু লাভজনক নয়। ব্যোমকেশ উঠে ঘরময় পায়চারি করতে লাগল। বুঝলাম অবান্তর আলোচনায় আকৃষ্ট হয়ে পাছে তার মন প্রকৃত অনুসন্ধানের পথ থেকে বিক্ষিপ্ত হয়ে পড়ে, পাছে আশুবাবুর জীবনের গোপন ইতিহাস তার উপস্থিত বিপদ ও বিপন্মুক্তির সমস্যা অপেক্ষা বড় হয়ে ওঠে, এই ভয়ে ব্যোমকেশও আলোচনাটা আর বাড়তে দিল না। এমনিভাবেই যে মানুষের মন নিজের অজ্ঞাতসারে গৌণ বস্তুকে মুখ্য বস্তু অপেক্ষা প্রধান করে তুলে শেষে লক্ষ্যভ্রষ্ট হয়ে পড়ে, তা আমারও অজ্ঞাত ছিল না। আমি তাই জিজ্ঞাসা করলাম, ঘড়িটা থেকে কিছু পেলে? ব্যোমকেশ আমার সামনে দাঁড়িয়ে মৃদু হেসে বলল, ঘড়ি থেকে 3টি তত্ত্ব লাভ করেছি। 1, গ্রামোফোন পিনটি সাধারণ এডিসন মার্কা পিন। 2, তার ওজন 2 রতি। 3, আশুবাবুর ঘড়িটা একেবারে গেছে, আর মেরামতি হবে না। ও, তার মানে দরকারি তথ্য কিছুই পাওনি? ব্যোমকেশ চেয়ার টেনে বসে বলল, তা বলতে পারি না। প্রথমত বুঝতে পেরেছি যে পিন ছোঁড়বার সময় হত্যাকারী আর হত ব্যক্তির মধ্যে ব্যবধান 7-8 গজের বেশি হবে না। একটা গ্রামোফোন পিন এত হালকা জিনিস যে 7-8 গজের বেশি দূর থেকে ছুঁড়লে অমন অব্যর্থ লক্ষ্য হতেই পারে না। অথচ হত্যাকারীর টিপ কীরকম অভ্রান্ত তা তো দেখেইছ। প্রত্যেকবার তীর একেবারে মর্মস্থানে গিয়ে ঢুকেছে। আমি বিস্মিত অবিশ্বাসে সুরে বললাম, 7-8 গজ দূর থেকে মেরেছে, তবু কেউ ধরতে পারল না? হ্যাঁ, সেইটেই হয়ে দাঁড়িয়েছে প্রথম প্রহেলিকা। ভেবে দেখো, খুন করবার পর লোকটা হয়তো দর্শকদের মধ্যেই ছিল, হয়তো নিজের হাতে তুলে মৃতদেহ স্থানান্তরিত করেছে, কিন্তু তবু কেউ বুঝতে পারল না কি করে সে এমনভাবে আত্মগোপন করল। আমি অনেকক্ষণ চিন্তা করে বললাম, আচ্ছা, এমনও তো হতে পারে হত্যাকারী পকেটের ভিতরে এমন একটা যন্ত্র নিয়ে বেড়ায় যা থেকে গ্রামোফোন পিন ছোড়া যায়, তারপর তার শিকারের সামনে এসে পকেট থেকেই যন্ত্রটা ফায়ার করে। পকেটে হাত দিয়ে অনেকেই রাস্তায় চলে, সুতরাং কারো সন্দেহ হয় না। তা যদি হতো তাহলে ফুটপাতের উপরেই তো কাজ সারতে পারত, রাস্তায় নামতে হয় কেন? তাছাড়া এমন কোনো যন্ত্র আমার জানা নেই যা নিঃশব্দে ছোঁড়া যায়, অথচ তার নিক্ষিপ্ত গুলি একটা মানুষের শরীর ফুটো করে হৃৎপিণ্ডে গিয়ে পৌঁছতে পারে। তাতে কতখানি শক্তির দরকার ভেবে দেখেছ? আমি নিরুত্তর হয়ে রইলাম। ব্যোমকেশ হাঁটুর উপর কুনুই রেখে এবং করতলে চিবুক নামিয়ে বহুক্ষণ চুপ করে বসে রইল। শেষে বলল, বুঝতে পারছি এর একটা খুব সহজ সমাধান হাতের কাছেই রয়েছে, কিন্তু কিছুতেই ধরতে পারছি না। যতবার চেষ্টা করছি পাশ কাটিয়ে বেরিয়ে যাচ্ছে। রাত্রে এ বিষয়ে আর কোনো কথা হলো না। ঘুমোনোর আগে পর্যন্ত ব্যোমকেশ অন্যমনস্ক ও বিমনা হয়ে রইল। সমস্যার যে উত্তরটা হাতের কাছে থেকেও তার যুক্তির ফাঁদে ধরা দিচ্ছে না, তারই পিছনে তার মন যে ব্যাধের মতো ছুটছে, তা বুঝে আমিও তার একাগ্র অনুধাবনে বাধা দিলাম না।
পরদিন সকালে চিন্তাক্রান্ত মুখেই সে শয্যা ছেড়ে উঠল এবং তাড়াতাড়ি মুখ হাত ধুয়ে এক পেয়ালা চা খেয়ে বের হয়ে গেল। ঘণ্টা তিনেক পরে যখন ফিরল তখন জিজ্ঞাসা করলাম, কোথায় গিয়েছিলে? ব্যোমকেশ জুতোর ফিতে খুলতে খুলতে আনমনে বলল, উকিলের বাড়ি। তাকে আনমনা দেখে আমি আর প্রশ্ন করলাম না। সন্ধ্যার দিকে তাকে কিছুটা প্রফুল্ল দেখলাম। সমস্ত দুপুর সে নিজের ঘরে দরজা বন্ধ করে কাজ করছিল। একবার টেলিফোনে কার সাথে কথা বলল শুনতে পেলাম। প্রায় 4:30 সময় সে দরজা খুলে গলা বাড়িয়ে বলল, ওহে, কাল ঠিক কি হয়েছিল ভুলে গেলে? পথের কাঁটার প্রত্যক্ষ প্রমাণ দেবার সময় যে উপস্থিত। সত্যি তো, পথের কাঁটার কথা একেবারে ভুলে গিয়েছিলাম। ব্যোমকেশ হেসে বলল, এসো এসো, তোমার একটু সাজসজ্জা করে দিই। এমনি তো গেলে চলবে না। আমি তার ঘরে প্রবেশ করে বললাম, চলবে না কেন? ব্যোমকেশ একটা কাঠের কবাটযুক্ত আলমারি খুলে তার ভিতর থেকে একটি টিনের বাক্স বের করল। বাক্স থেকে ক্রেপ, কাঁচি, স্পিরিট গাম ইত্যাদি বেছে নিয়ে বুরুশ দিয়ে আমার মুখে স্পিরিট গাম লাগাতে লাগাতে বলল, অজিত বন্দ্যোপাধ্যায় যে ব্যোমকেশ বক্সির বন্ধু, এ খবর অনেক মহাত্মাই জানেন কি না, তাই একটু সতর্কতা। মিনিট 15 আমার অঙ্গসজ্জা শেষ করে যখন ব্যোমকেশ ছেড়ে দিল তখন আয়নার সামনে গিয়ে দেখি, কি সর্বনাশ! এ তো অজিত বন্দ্যোপাধ্যায় নয়, এ যে সম্পূর্ণ আলাদা একটা লোক। ফ্রেঞ্চ কাট দাড়ি ও ছুচলো গোঁফ যে অজিত বন্দ্যোপাধ্যায়ের কোশমিনকালেও ছিল না। বয়সও প্রায় 10 বছর বেড়ে গেছে, রং বেশ একটু ময়লা। আমি ভীত হয়ে বললাম, এই বেশে রাস্তায় বেরোতে হবে? যদি পুলিশে ধরে? মা ভই, পুলিশের বাবার সাধ্য নেই যে তোমাকে চিনতে পারে। বিশ্বাস না হয় নিচের তলায় কোনো চেনা ভদ্রলোকের সঙ্গে কথা বলে দেখো, জিজ্ঞাসা করো অজিতবাবু কোথায় থাকেন। না না ভাই, তার আর দরকার নেই, আমি এমনিই যাচ্ছি। বের হওয়ার সময় ব্যোমকেশ বলল, কি করতে হবে তোমার তা জানাই আছে, শুধু ফেরবার সময় একটু সাবধানে এসো, পেছু নিতে পারে। ও বাবা, সে সম্ভাবনা আছে নাকি? অসম্ভব নয়, আমি বাড়িতেই রইলাম, যত তাড়াতাড়ি পারো ফিরে এসো। পথে বের হয়ে প্রথমে বেশ অস্বস্তি হতে লাগলো। ক্রমে যখন দেখলাম আমার ছদ্মবেশ কারোর দৃষ্টি আকর্ষণ করছে না, তখন অনেকটা নিশ্চিন্ত হলাম, একটু সাহসও পেলাম। মোড়ের একটা দোকানে আমি নিয়মিত পান খেতাম। খোট্টা পানওয়ালা আমাকে দেখি সেলাম করত। সেখানে গিয়ে সদর্পে পান চাইলাম। লোকটা নির্বিকার চিত্তে পান দিয়ে পয়সা কুড়িয়ে নিল। আমার দিকে ভালো করে দৃকপাতও করল না। 5টা বেজে গিয়েছিল, সুতরাং আর বিলম্ব করা যুক্তিযুক্ত নয় বুঝে ট্রামে চড়লাম। এসপ্ল্যানেডে নেমে বেড়াতে বেড়াতে সংকেতস্থলে উপস্থিত হলাম। মনের অবস্থা যদিও ঠিক অভিসারিকার মতো নয়, তবু বেশ একটু কৌতুক ও উত্তেজনা অনুভব করতে লাগলাম। অবশ্য কৌতুক কিন্তু বেশিক্ষণ স্থায়ী হলো না। যে পথে জনস্রোতের মতোই ছুটে চলেছে, সেখানে স্থানুর মতো দাঁড়িয়ে থাকা সহজ ব্যাপার নয়। 2-4টে কনুইয়ের গুঁতো নির্বিকারভাবে হজম করলাম। অকারণে সঙের মতো ল্যাম্পপোস্ট ধরে দাঁড়িয়ে থাকার অন্য বিপদও আছে। চৌমাথার উপর একটা সার্জেন্ট দাঁড়িয়েছিল। সে সপ্রশ্নভাবে আমার দিকে 2-3 বার দৃষ্টি নিক্ষেপ করল। এখনই হয়তো এসে জিজ্ঞাসা করবে, কেন দাঁড়িয়ে আছো? কী করি? ফুটপাতেরই ধারে হোয়াইটওয়ে লেডেলের দোকানের একটা প্রকাণ্ড কাঁচ ঢাকা জানলায় নানা রকম বিলেতি জিনিস সাজানো ছিল। সেই দিকে মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে রইলাম, আর মনে মনে ভাবলাম, পাড়া গিয়ে ভূত মনে করে ক্ষতি নেই, গাঁট কাটা ভেবে হাতে হাত করা না পড়ায়। অবশেষে 6টা বাজতেই একটা আরামের নিঃশ্বাস ফেলে ল্যাম্পপোস্ট পরিত্যাগ করলাম। পকেট দুটো ভালো করে পরীক্ষা করলাম, চিঠিপত্র কিছুই নেই। নিরাশার সঙ্গে সঙ্গে একটা আনন্দ হতে লাগলো। যাক, ব্যোমকেশের অনুমান যে অভ্রান্ত নয় তার একটা দৃষ্টান্ত পাওয়া গেছে। এইবার তাকে বেশ একটা খোঁচা দিতে হবে। এইরূপ নানা কথা ভাবতে ভাবতে এসপ্ল্যানেডের ট্রাম ডিপোতে এসে পৌঁছল। ছবি নেবেন বাবু, ছবি নেবেন?
কানের অত্যন্ত কাছে শব্দ শুনে চমকে ফিরে দেখি লুঙ্গি পরা নিচ শ্রেণীর একজন মুসলমান একখানা খাম আমার হাতে গুঁজে দিচ্ছে। বিস্মিতভাবে খুলতেই একখানা কুৎসিত ছবি বের হয়ে পড়ল। এরূপ ছবির ব্যবসা কলকাতার রাস্তাঘাটে চলে জানতাম, তাই ঘৃণা ভরে সেটা ফেরত দিতে গিয়ে দেখি লোকটার নেই। সামনে পিছনে চারিদিকে চোখ ফেরালাম, কিন্তু ভিড়ের মধ্যে সেই লুঙ্গি পরা লোকটাকে আর কোথাও দেখতে পেলাম না। অবাক হয়ে কি করব ভাবছি, এমন সময় একটা ছোট্ট হাসির শব্দে চমক ভেঙে দেখলাম একজন বৃদ্ধ গোছের ফিরিঙ্গি ভদ্রলোক আমার পাশে এসে দাঁড়িয়েছেন। আমার দিকে না তাকিয়েই তিনি পরিষ্কার বাংলায় একান্ত পরিচিত কণ্ঠে বলে উঠলেন, চিঠি তো পেয়ে গেছো দেখছি, এবার বাড়ি যাও, একটু ঘুরে যেও। এখান থেকে ট্রামে বউবাজারের মোড় পর্যন্ত যেও, সেখান থেকে বাসে করে হাওড়ার মোড় পর্যন্ত, তারপর ট্যাক্সিতে করে বাড়ি যাবে। আপনারা এতক্ষণ শুনছিলেন শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের কাহিনী অবলম্বনে পথের কাঁটার প্রথম পর্ব। গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং অবশ্যই শেয়ার করবেন। শুনতে থাকুন টক থিয়েটার, প্রত্যেক শুক্রবার ঠিক রাত 9টায়, পাওয়ার্ড বাই ওয়ান ফেদার এন্টারটেইনমেন্ট।